This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ভোটার তালিকা সংশোধনী ঘিরে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকার সংশোধনী দরকার, কিন্তু কয়েক মাস পরেই তো বিহারে ভোট, তাহলে এত দেরি কেন? জ্যোতির্ময় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, কি সময়কাল নিয়ে শুধু প্রশ্ন উঠেছে নাকি অন্যান্য বিষয়গুলো নিয়েও প্রশ্ন উঠেছে? দেখো, এই মুহূর্তে হিয়ারিং চলছে এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত আমরা যে অংশটি দেখতে পাচ্ছি তা হচ্ছে যারা এক্ষেত্রে পিটিশনার, যাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের তরফের আইনজীবীরা এক এক করে কথা বলছেন এবং স্বাভাবিকভাবেই যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার বিভিন্ন গলদের দিকগুলি তারা তুলে ধরছেন। কপিল সিব্বল তিনি খুব স্পষ্টভাবে যে কথা জানিয়েছেন যে মোট ভোটার বিহারে এই মুহূর্তে রয়েছে এবং যাদেরকে তাদের জন্ম বা তাদের পিতৃ পরিচয় এবং তাদের বাসস্থান সম্পর্কে শংসাপত্র দিতে হবে, তাদের মধ্যে পাসপোর্ট রয়েছে মাত্র 2.5% মানুষের, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে 14.7% মানুষের, ফরেস্ট রাইট রয়েছে যাদের, সেই অংশটা একেবারে নেগলিজেবল। অপর দিক থেকে আমরা দেখতে পাই যখন যে সময় অভিষেক মনু সিংভি তিনি সওয়াল করতে ওঠেন, তিনি বলেন যে যদি একজন বৈধ ভোটারও বাদ পড়েন তা কখনোই নির্বাচন প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় এবং তা তার গণতান্ত্রিক অধিকারকে হরণ করে, যে বিষয়টিকে কোর্ট সম্পূর্ণভাবে সহমত হয়েছে। এবারে বেশ কিছু প্রশ্ন কোর্ট তুলেছে, যে প্রশ্নগুলির সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা পিটিশনার তাদের প্রশ্নকে কোথাও ঘুরিয়ে সমর্থন করছে আজকে এই বিচারপতিদের প্রশ্ন, যেখানে প্রথম বলা হচ্ছে যে ভোটার কার্ড, এই ভোটার কার্ড জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া ডকুমেন্ট, ফলত তা কেন অ্যাকসেপ্টেড হবে না? আধার, সেটি মূলত কোনো একজন মানুষের পরিচয় পত্র হিসেবে সারা দেশে গ্রহণযোগ্য হয়, কেন এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না? যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আইনজীবীরা বলতে উঠবেন, তখন এই প্রশ্নগুলোর উত্তর আমাদের সামনে স্পষ্ট হতে পারে বলেই কিন্তু শুনানির গতি প্রকৃতি থেকে মনে হচ্ছে। ধন্যবাদ। দেখুন, বিহারে আর কয়েক মাস পরেই ভোট। বাংলাতে সামনের বছর শুরুর দিকে মোটামুটি অনুমান করা যেতে পারে, কিন্তু বাংলার সংখ্যালঘু ভোট কার দিকে যাবে? তৃণমূল বিজেপি তর্কযুদ্ধ জারি আছে। যতদিন ধর্মের ভিত্তিতে ভোট হবে বিজেপি সাফল্য পাবে না, দাবি করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যতক্ষণ বিজেপি সম্প্রদায়ের ভোট ভাববে ততক্ষণ বিজেপি সাফল্য আসবে না। শ্রমিক শুভেন্দুদের সংখ্যালঘু ভোট প্রসঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। ওরা মানুষের ভোট ভাববে, যতক্ষণ সম্প্রদায়ের ভোট ভাববে ততক্ষণ বিজেপি সাফল্য কোনোদিন আসবে না। যেদিন ভোটটাকে মানুষের ভোট ভাববে, মানুষ ভোট দিচ্ছে, ভোটার ভোট দিচ্ছে, সেদিন সাফল্য আসবে। যতদিন তারা সংখ্যাগুরু ধর্মের ভিত্তিতে ভোট হবে ততদিন বাংলায় সাফল্য পাবে না। পাল্টা দিয়েছে বিজেপি, মুসলিমদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি করেন ফিরহাদরা। মুসলিমদের মনুষ্যত্বের মর্যাদা দেন না ওরা। সংখ্যালঘু ভোট পাওয়ার কোনো আবেদন করিনি, মুসলিমদের ভোট ছাড়াই তৃণমূলকে বিসর্জন দেবে বিজেপি। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমিরা তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেবো, কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই। পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে, তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন, তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত, আর নেতা যারা আছে এদের সন্তান সন্ততির সংখ্যা কত, আর কোথায় পড়াশোনা করেছে, কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে, একজন মুসলমান নেতার নাম বলুন। সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে, ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে, চলবে না। অন্যদিকে দিলীপ ঘোষ দীঘাতে গেছিলেন, জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী পাশে বসেছিলেন, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল রাজনীতির ময়দানে। তারপর একটা দীর্ঘ সময় দেখেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, দেখে মনে হয়েছিল পার্টির মধ্যে একটা দূরত্ব বেড়েছে। এমনকি শ্রমিক ভট্টাচার্য যেদিনকে সার্টিফিকেট দিচ্ছেন প্রেসিডেন্ট হিসেবে, সেদিনকে দিলীপ ঘোষ অনুপস্থিত। পোষ্য গেছিলেন পার্টি অফিসে, শ্রমিকবাবুর সঙ্গে দেখা করেছেন, গতকাল দিল্লি গেছেন। আর এবার দিল্লিতে গিয়েও মুখ্যমন্ত্রীর প্রশংসা দিলীপ ঘোষের গলাতে। যারা বড় বড় কথা বলছেন তাদের নামে কেস আছে, যার নামে কেস নেই তার সঙ্গে বসলে খারাপ হয়ে গেলাম। দীঘা যাওয়া কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেওয়ায় অনেকে কষ্ট পেয়েছেন, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে
কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দীপদা, দীঘায় যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। দিলীপ বাবুকে কোণঠাসা করার জন্য যে ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী করেছিল, সেগুলি তারই বহিঃপ্রকাশ হয়েছিল। আজকে দিলীপ বাবুকে কাছে টেনে নিয়েছেন এখনকার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাই তিনি এগুলো বলতে পারছেন। হয়তো ওনাকে তো একেবারে কোণঠাসা করা হয়েছিল। ছবি আপনাদেরকে দেখালাম, এই ছবি নিয়ে রাজনীতির ময়দানে চর্চা হয়েছিল। আর আজ থেকে পাক্কা 38 দিন আগে আরো একটা ছবি দেখে শিউরে উঠেছিল গোটা রাজ্য। নিশ্চয় মনে আছে আপনাদের, এক কিশোরকে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিকের শক দেওয়া হচ্ছিল। ইলেকট্রিক শক দিয়েও ক্ষান্ত হয়নি শাহেন শাহ, আটকে রাখা হয়েছিল তালা বন্ধ করে। কয়েকদিন পর সবাই ঘুমিয়ে থাকা সুযোগে পালিয়ে যায় নাবালক। শিয়ালদা থেকে ট্রেনে চেপে নামে কিষানগঞ্জে, স্থানীয়দের থেকে টাকা চেয়ে খাবার কিনে খায়। তারপর প্রায় 35 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছয় ইসলামপুরে তার নিজের বাড়িতে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি নির্যাতিত ওই নাবালক। 37 দিন পর গতকাল বিকেলে বাড়ি ফেরে উত্তর দিনাজপুরে নির্যাতিত ওই কিশোর। মোবাইল চুরির অভিযোগে আকরা সন্তোষপুরের একটি কারখানায় উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় কিশোরকে। সেই ছবি দেখেছিল গোটা বাংলা, শিউরে উঠেছিল। তারপর থেকে তার দীর্ঘদিন কোনো খোঁজ ছিল না। অত্যাচারের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। তদন্তে নামে রবীন্দ্রনগর থানার পুলিশ। মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে, কিন্তু নাবালকের কোনো সন্ধান পাননি তদন্তকারী আধিকারিকরা। গতকাল 37 দিনের মাথায় বিকেল বেলা নিজের বাড়িতে উপস্থিত হয় ওই নাবালক। কার বাড়িতে ছিলি তুই, কোথায় কি দেখছিস না, এগুলো তো আমাদের তো খুঁজে, পুলিশ তোমাকে খুঁজে না, কোথায় আমাকে তো খুঁজে না। আমি তো একটা ঘরে বন্দি হয়েছিলাম। ওই ছেলে যা ঘর ছেলের নাম কি, কোথায় ওই ছেলেটার নাম হচ্ছে মানু। মানুর বাড়িতে আমি বন্ধ হয়েছিলাম। মানুটাকে ওটা তো আমরা বলতে পারবো না কিভাবে বের হয়েছি। কোথায় গেলে ওখান থেকে বলে আকরা স্টেশনে আসছে, ওখান থেকে লোকাল স্টেশন ধরে সেলদা আসে, ওই গাড়িতে ধরে উনি আবার ফের চলে আসে ইয়েতে কিষানগঞ্জে। হাঁটে হাঁটে উনি বলছে আমি বের হয়ে কিষানগঞ্জ থেকে হেঁটে হেঁটে এসছে। হ্যাঁ, ইসলামপুর হেঁটে হেঁটে এসছে। আকরাতে আমাদের কেসটা ছিল মহেশতলাতে। পুলিশ যাইভাবে বলছে আমরা কাজ করছি, তো আমাদের নিজের ছেলে নিজে আসলো, তো আমার পুলিশ তো কোনো কাজ করলো না, আমাদের কোনো কাজ হয়নি। ভরসা রাখি তো, ভরসার তো কাজই হয় না আমাদের। পুলিশ তো ভরসা তো আমরা পুলিশের উপর করছিলাম, পুলিশের কোনো ভরসা নাই। পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে যে এই আকরা স্টেশনের কোনো একটি বাড়িতে তাকে গৃহবন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল এবং গত পরশু দিনকে কোনো রকমের রাত্রিবেলায় সে সেই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আকরা স্টেশনে আসে এবং এখান থেকে শিয়ালদায় যায়, পরবর্তীকালে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু কোনো রকম ভাবে তাদেরকে সাহায্য করেনি, কারণ দীর্ঘ 43 দিন হয়ে যাওয়ার পরেও 5 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু কোনো রকম ভাবে এই নাবালকের খোঁজ দিতে পারেনি পুলিশ। এবং রবীন্দ্রনগর এবং মহেশতলা থানার ভূমিকা নিয়েও কিন্তু পরিবারের লোকজন প্রশ্ন তুলছে। তাদের বক্তব্য, সেই নাবালক কিন্তু নিজের ইচ্ছায় এখান থেকে কোনো রকমে পালিয়ে বেঁচেছে। কার বাড়িতে সে গৃহবন্দী অবস্থায় ছিল, কারা তাকে আটকে রেখেছিল, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এবং পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, সুদূর ইসলামপুর থেকে কিন্তু সেই নাবালককে আবারও আকরায় নিয়ে আসা হবে এবং কোন বাড়িতে সে গৃহবন্দী অবস্থায় ছিল, কে কে তাকে আটক করে রেখেছে, সেটা কিন্তু জানবার চেষ্টা করবে পুলিশ। যদিও পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এই নাবালকের পরিবার প্রশ্ন তুলছে, কারণ 43 দিন অতিক্রমের পরেও কিন্তু পুলিশ কোনো রকম ভাবে খোঁজ দিতে পারেনি এই নাবালকের। রবীন্দ্রনগর থেকে সৌভিক সরকার, টিভি 9 বাংলা।